আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। প্রাথমিক শিক্ষার কাঠামো পরিবর্তনে কাজ করবে বিএনপি, এমন অঙ্গীকারের কথা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে তার সরকার। শনিবার কিশোরগঞ্জে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন KM তারিক হাসান। বিএনপি সরকার গঠন করলে কেমন হবে আগামীর বাংলাদেশ, সেই রূপরেখা নিয়ে প্রণীত ৩১ দফার উপর আয়োজিত কুইজে অংশ নেয় কিশোরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০,০০০ শিক্ষার্থী, যার আয়োজন করে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। মেধাবৃত্তি প্রদানের এই অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শিক্ষার্থীরা সুযোগ পায় সরাসরি প্রশ্ন করার। আঙ্কেল, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নত করতে রাষ্ট্র কি আগামীতে কোনো ব্যবস্থা নেবে? এ সময় শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, রাষ্ট্রের উন্নয়নে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে ও নিরাপদ ক্যাম্পাস গড়তে অঙ্গীকারবদ্ধ বিএনপি। একটি রাষ্ট্রের উন্নয়ন, সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা। সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র, নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে ৩১ দফা ঘোষণা করেছি। এর অংশ হিসাবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি, যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে জ্ঞান ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে নতুন প্রজন্মকে। আমাদেরকে যদি দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি জোর দিতে হবে প্রাথমিক শিক্ষার উপরে, প্রাথমিক স্কুলগুলোর উপরে, প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপরে এবং প্রাথমিক শিক্ষার্থীদের উপরে। মূল ভিত্তিটা আমাদেরকে তৈরি করতে হবে এখানে, এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ শিক্ষার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ থাকতো। তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে, ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে। আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থাটাকে সেভাবে গড়ে তুলতে, সাজিয়ে তুলতে। দেশে ফিরে রাষ্ট্রের সকল অংশীজনের সাথে সরাসরি কথা বলে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামীর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের ভূমিকা অপরিসীম, তাই এখন থেকেই বিএনপি চায় তাবেদার মুক্ত ও বাংলাদেশপন্থী নতুন প্রজন্ম গড়ে তুলতে। তারই অংশ হিসেবে এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান। আগামীতে সারা দেশে পর্যায়ক্রমে হবে এমন আরও অনেক মেধাবৃত্তি কার্যক্রম। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। স্বৈরাচার শেখ হাসিনার আমলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় কোনো কোনো গণমাধ্যমে বিতর্কিত ভূমিকা সবার জানান। ভবিষ্যতে যাতে দেশে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দৈনিক নয়াদিগন্তে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী, এম কামারুজ্জামান, মীর কাশেম আলী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। নূর হোসেনের রিপোর্ট। নয়াদিগন্ত পত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সব রাজনৈতিক দলের মিলনমেলায় পরিণত হয় শিল্পকলা একাডেমি। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে কর্তৃপক্ষ। পরে আলোচনা সভায় বক্তারা ফ্যাসিবাদী আমলে গণমাধ্যমের ওপর দমন পীড়নের কথা তুলে ধরেন। উঠে আসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় গণমাধ্যমের নির্লজ্জ ভূমিকার কথা। ১৫ বছরের প্রতিদিনকার লিপি লিখে রাখা উচিত তারা কি করেছিল। যে বাকশাল ১৯৭৫-এ কায়েম করতে চেয়েছিল, সেটা শেখ হাসিনার বাবা পারেননি, কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন। গত ১৫.৫ বছরে, এক বছর আগে থেকে তার আগের ১৫.৫ বছরে সাংবাদিকতাকে তোষামদির একটা শিল্পে পরিণত করা হয়েছিল। গণমাধ্যম এখনও জাতির প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে অভিযোগ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। গণমাধ্যমের মধ্যে যে নীতিহীনতা চলছে, মিথ্যা তথ্য, মিথ্যা খবর
যা লোকেরা বলে না তাই ছাপা, বলা বক্তব্য বিকৃত করা, খণ্ডিত করা, এমনভাবে পরিবেশন করা জাতি পাঠক বিব্রত হয়। ফ্যাসিবাদের ফিরে আসার সব পথ বন্ধ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার, আমাদের এদেশের ছাত্রগণ অভ্যুত্থানের শহীদের রক্তের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতেই হবে। যদি আমাদের অনৈক্যের কারণে, আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। আলোচনায় ছোটখাটো মত পার্থক্য ভুলে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের ছোটখাটো সমস্যা এগুলোকে ভুলে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই। প্রায় 1700 নেতা কর্মী, ইলিয়াস আলী সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। নিজামী সাহেব, কামরুজ্জামান সাহেব, কাশেমি সাহেব, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। দেশ ও জাতির স্বার্থে ভবিষ্যতে সব গণমাধ্যমকে সত্যিকারের সাংবাদিকতা করার আহ্বান জানান বক্তারা। জাতি মূল্যায়ন করবে আমরা কি করতে পেরেছি, কি করতে পারে নাই। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে প্রবাসীদের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, দেশে মোট জনসংখ্যা যত শতাংশ প্রবাসে আছেন ঠিক তত শতাংশ প্রতিনিধি সংসদে রাখা হবে। শনিবার যুক্তরাষ্ট্রে বাফেলোতে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। বলেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে প্রথম কাজ হবে শিক্ষা ব্যবস্থার পূর্ণ সংস্কার, দুর্নীতিকে সম্পূর্ণভাবে উপড়ে ফেলা হবে জানিয়ে ডাক্তার শফিক বলেন, বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় না নেওয়া পর্যন্ত লড়াই চলতে থাকবে। ডাক্তার শফিকুর রহমান ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সব নাগরিকের মাঝে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতে অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে তার দল প্রতিজ্ঞাবদ্ধ। যত পার্সেন্ট মানুষ বিদেশের মাটিতে বসবাস করে, আমরা সংসদে তত পার্সেন্ট প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব ইনশাআল্লাহ। একজন মা যদি সত্যিকার অর্থে ভালো মা হিসাবে গড়ে উঠতে পারেন, তাহলে গোটা পরিবার ভালো পরিবার হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। একটা সমাজে তাদের সম্মান, প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় না, আর একটা কর্মক্ষেত্রে তাদের কোনো নিরাপত্তা নাই। ইনশাআল্লাহ সম্মান এবং নিরাপত্তা দুটোই তাদেরকে নিশ্চিত করা হবে। শিগগিরই ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে জাতীয় ঐকমত্য কমিশনে, এমন প্রস্তাব করেছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি। শনিবার জাতীয় সংসদে এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে প্রায় 3 ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেন, জুলাই সনদের আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে। আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি কিভাবে এবং কখন হবে তার নির্ধারণ না করে জুলাই সনদে স্বাক্ষরের অনুষ্ঠান করা নিছক কাগজে আনুষ্ঠানিকতা। ঐকমত্য কমিশন জুলাই সনদ আদেশের খসড়া তৈরি করছে উল্লেখ করে আক্তার হোসেন বলেন, এ আদেশ যেন একপাক্ষিক না হয়। জুলাই সনদের আইনি ভিত্তি ও যথাযথ বাস্তবায়ন না হলে 24-এর অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে বলেও জানান আক্তার হোসেন। আরও বলেন, প্রস্তাব মানা হলে নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। এবং এটা যেন আমাদের সঙ্গে শেয়ার করে, যাতে করে এটা জুলাই ঘোষণাপত্রের মতো করে একপাক্ষিক দলীয় কোনো ড্রাফট হিসেবে এটা জারি হওয়ার মতো সম্ভাবনার জায়গাটুকু না থাকে, যাতে করে জুলাই সনদ কোনো প্রতারণার বস্তুতে পরিণত না হয়। গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদী শক্তির নতুন করে ফিরে আসার চেষ্টাকে ঐক্যবদ্ধভাবে ঠেকাতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটোরিয়ামে আয়না ঘরে সাক্ষী বইয়ের মোড়ক উন্মোচন করে তিনি একথা বলেন। ডাকসু ভিপি সাদিক কায়েম বাংলাদেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন। নিয়ামুল আজাদ সাদেকের রিপোর্ট। দুনিয়া তো তাদের দেখা পেলাম না, আল্লাহ তুমি কালকে আমাদের ময়দানে জান্নাতে তুমি আমাদেরকে আবার একত্রিত করো।
8 বছরে অন্ধকার আয়নাঘরের অভিজ্ঞতা নিয়ে নিজের স্মৃতিচারণে আবেগ আপ্লুত ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান অন্ধকার বন্দিশালার গুম হওয়া মানুষের আর্তনাদ নিয়ে লিখেছেন বই। যখন সুমন ভাইয়ের মেয়ের দিকে তাকাই, যখন তার হাহাকার শুনি, যখন সে প্রশ্ন করে এখন আমার বাবা কোথায়, তখন মনে করি সৃষ্টিকর্তা আমাকে নিজ হাতে জীবিত রেখেছে। আমার দায়িত্ব কথা বলা তাদের জন্য যারা জীবিত বের হতে পারেন না। স্বৈরাচার সরকারের আমলে গুম হওয়া পরিবারের পক্ষে কাজ করা সানজিদা ইসলাম তুলিও নিজের ভাই সুমন সহ অসংখ্য পরিবারের দুঃখ কষ্টের বিষয় তুলে ধরেন। যেখানে আমার ভাইদেরকে লেথাল ইনজেকশন দিয়ে মেরে ফেলা হতো, সিমেন্টের বস্তা দিয়ে ভারী করে তাদেরকে ফেলে দেওয়া হতো, এরকম কত হাজারো ভাইয়ের সাথে এটা হয়েছে। আমরা এই সত্যগুলো সামনে আনতে চাই এবং আমরা জানতে চাই আমরা ন্যায় বিচারের পথে কত দূর। আয়নাঘরের দুঃসহ স্মৃতি তুলে ধরে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি বলেন, রাষ্ট্রের ক্ষমতাধর যারা এমন ঘৃণিত কাজের সঙ্গে জড়িত তাদের বিচার হওয়া দরকার। একই বক্তব্য তুলে ধরে ডাকসু ভিপি বলেন, শেখ হাসিনা ও তার অনুসারীদের এদেশে রাজনীতি করবার অধিকার নেই। ছাত্র জনতা যেভাবে জুলাই নেমে এসেছিল, প্রয়োজনে আবার রাস্তায় নামবে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং এই কিলার জেনারেলদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আমাদের জারি রাখতে হবে। তারা যেন কোনোদিন ধৃষ্টতা না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব, জুলুম করব, অপশাসন করব। তারা যেন ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করে। যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে। বেশ কয়েকজন বক্তা মানবতা বিরোধী কর্মকাণ্ড বন্ধে পাশে থাকার আশ্বাস দেন। There are many questions around their disappearance that we are still searching for answers. Those families still have no closure because their sons, their brothers remain disappeared. গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে জুলাই সনদ অনুসারে রাষ্ট্র গঠন করতে চায় সরকার। দরকার সব দল মতের ঐক্য ও সহযোগিতা। ফ্যাসিবাদ কিন্তু পরাজিত হলেও বারে বারে ফিরে আসার চেষ্টা করে। আমরা যেন তা একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে, আমাদের মধ্যে বিভিন্ন মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু সবাই একত্রিত হয়ে যেন ফ্যাসিবাদের প্রতিহত করার কাজটা জারি রাখতে পারি। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে যদি কারো গাফিলতি থাকে তা তদন্তে 4টি দেশে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই গেট পরিদর্শন শেষে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় কোনো ঘাটতি ছিল না। সর্বোচ্চ চেষ্টা করে তারা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। রেমিটেন্স যোদ্ধাদের কষ্ট দূর করতে পাসপোর্ট ফি কিভাবে কমানো বা দূর করা যায় সেটি নিয়ে সরকার কাজ করছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দরে ই গেটে চালু করার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের 4টা ইউনিট আছে, তাদের 4টা ইউনিট এখানে কাজ করছে, কিন্তু সাথে সাথে যে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তাড়াতাড়ি এটা কন্ট্রোল, বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে। অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি সহ অন্যান্য সুবিধাদি দেওয়ার দাবি তুলেছে বৈষম্য বিরোধী অবসরপ্রাপ্ত 25 ক্যাডার সমন্বয় পরিষদ। একই সাথে আন্তঃক্যাডার বৈষম্য দূর করতে জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ঢাকার 7 কলেজকে বিশ্ববিদ্যালয় না করার আহ্বান জানানো হয়। এ সময় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় বৈষম্যের শিকার কর্মকর্তাদের বঞ্চনার কথা তুলে ধরে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের সমালোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, অবসরপ্রাপ্ত 25 ক্যাডারের কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির আদেশে বৈষম্য করা হয়েছে। তাই এই ক্যাডারদের পদোন্নতি সহ সকল সুবিধা দেওয়ার দাবি জানায় সংগঠনটি। চাঁদপুরে মতলব উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা শাটনল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। এ সময় তিনি বলেন, ধানের শীষকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে নাটোরে বিভিন্ন স্থানে তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মসূচি প্রচার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নাটোর সদর উপজেলা চন্দ্রকোলা উচ্চ বিদ্যালয় মাঠে 31 দফা কর্মসূচি পর সমাবেশে যোগ দেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এছাড়া নাটোরের লালপুর উপজেলা শ্রী সুন্দরী পাইলট স্কুল মাঠে নারী সমাবেশে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শামীম পুতুল। বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। সকালে শহরে নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল গফুর ফকির বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন। এই ভেন্যুতে 4টি জেলা বগুড়া, নওগাঁ, জয়পুরহাট ও গাইবান্ধার বিভিন্ন স্কুলে প্লে গ্রুপ হতে দ্বাদশ শ্রেণীর 1100 শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ সময় নাচ, গান, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা এবং উপস্থিত বক্তৃতায় এই 8টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিকেল 5:30টায় 45 জন প্রতিযোগীকে বিজয় ঘোষণা করে তাদের মাঝে পুরস্কার তুলে দেন বিচারকরা। অসংখ্য ধন্যবাদ। ইলিশের প্রজনন নিরাপদ রাখতে চাঁদপুরে পদ্মা, মেঘনা সহ দেশে বিভিন্ন নদ নদীতে গত 4 অক্টোবর থেকে শুরু হয়েছিল 22 দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা। এ সময় নদীতে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। আজ মধ্যরাত থেকে আবারও নদীতে নামার অপেক্ষায় জেলেরা। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। 22 দিনের নিষেধাজ্ঞার পর আবারও নদীতে নামার অপেক্ষায় চাঁদপুরের জেলেরা। শেষ মুহূর্তে জাল সেলাই, নৌকা মেরামত শেষে এখন নদীতে নামার ব্যস্ত সময় কাটছে জেলে পাড়ায়। এদিকে নিষেধাজ্ঞাকালীন সময় পদ্মা, মেঘনা নদীতে মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় জেলেরা জীবিকা হারিয়ে পড়েছিলেন চরম কষ্টে। যদিও নিষেধাজ্ঞাকালীন সময়ে চাঁদপুরে নিবন্ধিত 45,000 জেলে পরিবারকে খাদ্য সহায়তা হিসাবে 25 কেজি করে চাল দেওয়া হয়। নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। আমরা 22 দিন সরকার অভিযান দিয়েছে, আমরা অভিযান পুরোপুরি পালন করছি। অভিযানের পরে আমরা এত দাঁড়দানা করে খাইতে আসি, চলতে আসি, জাল দুলা করতে আসি, অভিযানের পরে কি মাছ পাম না না পাম এরকম নিশ্চয়তা নাই। 22 দিন আমরা নদীতে যাই নেই, জালের দেনা ফেনা করে কিস্তি উড়ে জাল করছি। জাল করার পরে যদি নদী তালায় মাছ দেয় তো দেনা টেনা দিয়া চলতে পারবো। অন্যান্য বছরের তুলনায় এবছর পদ্মা, মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান পরিচালনা করেছে প্রশাসন। নিষেধাজ্ঞা মানায় নদীতে ইলিশের প্রজনন বেড়েছে। আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা বলছেন জেলা প্রশাসক। আমরা আসলে চেষ্টা করেছি আমাদের যাতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারে। এইবার যদি মা ইলিশ যদি তার ডিমগুলো যেভাবে ছেড়েছে নদীতে, এটা যদি সঠিকভাবে জাটকাগুলো বড় হতে পারে, ইলিশের উৎপাদন বাড়বে বলে আমরা আশা করছি। দীর্ঘ বিরতির পর নদীতে নামতে উচ্ছ্বসিত জেলেরা। জীবনের চাকা ঘোরাতে নদীতে নামছেন হাজারো জেলে। তাদের প্রত্যাশা, নিষেধাজ্ঞা শেষে রূপালী ইলিশে ভরবে তাদের জাল। এনটিভি নিউজ ডেস্ক। দেশের মানুষের গড় মাথাপিছু আয় $2,820। তবে ঢাকায় বসবাসরতদের মাথাপিছু আয় $5,163, যা গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণ। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI এর অর্থনৈতিক অবস্থা সূচকে এমন তথ্য উঠে এসেছে। দুপুরে রাজধানী মতিঝিলে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরে বক্তারা বলেন, ঢাকাকে দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড ত্রৈমাসিক ভিত্তিতে মূল্যায়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
জরিপে দেখা গেছে জিডিপি 46% ঢাকার অবদান, মোট কর্মসংস্থানে 40%ই রাজধানীতে। দেশে মোট জনসংখ্যার 11%-এর বেশি ঢাকায় বসবাস করে, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ। এই পরিসংখ্যান একটি কার্যকর নীতি নির্ধারণ সহায়ক হাতিয়ার হবে বলে মনে করেন বক্তারা। যুক্তরাষ্ট্র থেকে 56,959 মেট্রিক টন গম নিয়ে এমভি নর্থ স্ট্রাইট নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজটির স্থানীয় প্রতিনিধি সেভেন সিজ লিমিটেডের প্রধান নির্বাহী মোহাম্মদ আলী আকবর জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে মোট 4,40,000 মেট্রিক টন গম আমদানি করবে বাংলাদেশ, যার প্রথম চালান হিসেবে 56,959 মেট্রিক টন গম বন্দরে বহির্নোঙরে পৌঁছে। আনুষ্ঠানিকতা সেরে রোববার বিকেল থেকে বন্দরে বহির্নোঙরে জাহাজে গম খালাস কার্যক্রম শুরু হবে। একই সময়ে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ও আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন নিয়ে মুখোমুখি অবস্থানে আর্চারি ও ফুটবল ফেডারেশন। দেশের ভাবমূর্তি রক্ষায় অন্তত সেমিফাইনাল পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে বরাদ্দ চায় আর্চারি ফেডারেশন। তবে যুব ক্রীড়া উপদেষ্টা সাফ জানিয়ে দিয়েছেন, অগ্রাধিকার পাবে ফুটবল। কমলাপুর অথবা আর্মি স্টেডিয়ামে আর্চারি সরিয়ে নেওয়ার পরামর্শ তার। মমিনুর রিপনের রিপোর্ট। আগামী 7 নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। 31টি দেশ নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট অংশগ্রহণের হিসেবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। গত 1 বছর ধরে জাতীয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে আর্চারি ফেডারেশন। তবে 14 নভেম্বর বাংলাদেশ আফগানিস্তান ফুটবল ম্যাচের কারণে হঠাৎ করেই শঙ্কায় পড়েছে আর্চারি। দুই ফেডারেশনের টানাটানিতে সমাধান দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তবে কোনো আলোচনা না করেই ফুটবলকে প্রাধান্য দিলেন তিনি। বেস্ট হতো আমি যেটা বললাম এখানেই করাটা, কিন্তু এখানে আমরা পারছি না, কারণ ফুটবল আপনারা জানেন যে আমরা এখন প্রায়োরিটি একেবারে আছে যে ফুটবলের প্রতি, এবং ওই ম্যাচগুলো ইন্ডিয়ার সাথে এবং গ্রানাডার সাথে একই খুব কাছাকাছি সময়ে দুইটা ম্যাচ, তো সেই কারণে আমরা দুঃখজনকভাবে পারছি না এখানে করতে, বাট আমরা সুইটেবল এবং বেস্ট পসিবল প্লেসেই আয়োজন করব। 1 বছর আগে এই টুর্নামেন্টের ভেন্যু হিসেবে আন্তর্জাতিক আর্চারি ফেডারেশনের কাছে মনোনয়ন নিয়ে রেখেছে বাংলাদেশ। তড়িঘড়ি করে ভেন্যু পরিবর্তন করতে গেলে আয়োজন বাতিলের শঙ্কা আছে। এমনকি ভবিষ্যতে আর্চারিতে বাংলাদেশকে আর কোনো টুর্নামেন্টের দায়িত্ব না দেওয়ার সম্ভাবনাও আছে। আমরা যদি 12 তারিখ পর্যন্ত আমাদের সেমিফাইনাল পর্যন্ত যদি আমরা করে ফেলি, এখানে মানে কোয়ার্টার ফাইনাল কমপ্লিট করতে পারি, সেমিফাইনাল, তাইলে আমরা হয়তো ফাইনাল ভেন্যু 2 দিন যে 13-14 আমরা অন্য জায়গায় করতে পারি, এটা আইনশুদ্ধ। এখন এই মুহূর্তে আমরা ডেটও চেঞ্জ করতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। এখন একটা জরিমানা পেনাল্টিও হতে পারে, এটা ওয়ার্ল্ডের ক্যারিয়ার। যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলতে পারি, ইরান একবার এই কাজ করছিল, এখন পর্যন্ত তারা কোনো ভেন্যু পায়নি, হোস্ট হতে পারেনি। ইন্ডিয়া এই ধরনের হয়েছিল, হোস্ট হতে পারে না। যুব ক্রীড়া উপদেষ্টা রায় ফুটবলের পক্ষে গেলেও সমস্যার সমাধানে এখন জাতীয় ক্রীড়া পরিষদের দিকে তাকিয়ে আর্চারি ফেডারেশন। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। ক্রিকেট ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে চট্টগ্রামে টি-20 সিরিজের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে নতুন চ্যালেঞ্জ স্বাগতিকদের সামনে। টি-20 এশিয়া কাপে ব্যর্থ হলেও টানা 3 সিরিজ জয় বড় অনুপ্রেরণার লিটন দাসের দলের জন্য। মুখোমুখি 19 লড়াইয়ে 9 পরাজয়ের বিপরীতে 8 জয় আছে বাংলাদেশের। এমনকি 2 দলের লড়াইয়ে শেষ 3 ম্যাচেও জিতেছে লাল সবুজরা। তবে ক্যারিবীয়দের বিপক্ষে ঘরের মাটিতে পরিসংখ্যানে পিছিয়েছে বাংলাদেশ। 6 ম্যাচের মধ্যে জিতেছে মাত্র 2টিতে আর হেরেছে 4 ম্যাচে। এই ফরম্যাটে র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। 6-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের চেয়ে 3 ধাপ পিছিয়ে 9 নম্বরে লিটন দাসের দল। বিশ্বকাপের আগে দল গোছাতে এই সিরিজ বড় ভূমিকা রাখবে 2 দলের জন্যই। আগামী সোমবার শুরু হচ্ছে 3 ম্যাচে টি-20 সিরিজ। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।